আমার জ্বর মেরেছে বিজ্ঞানী মশাই। সে আমার কথা শুনতেই চাইল না। আমি যে পদত্যাগের জন্য মিটিং ডেকেছি আমায় বলতেই দিল না। আমি তার সাথে অভিমান করেছি, খুব অভিমান করেছি। আমি বন্য ছটায় উঠেছি। কেউ বলবি না বিজ্ঞানী মশাইয়ের কাছে। তোদের কাছে অনুরোধ। ট্রিনা চোখ মুছল। ইতিমধ্যে খাবার চলে এসেছে। সবাই মিলে খাওয়া শেষে চলে গেল জাহাঙ্গীরনগর। সানি, আমি তোমাদের দুলাভাই বলছি। তোমার ট্রিনার সাথে কথা বলা দেখা হয়েছে? সানি দম নিল, কথা গুছিয়ে বলল, আমার সাথে কথা হয়েছে। কার কাছ থেকে যেন একটা মোবাইল নিয়ে কল করেছিল। সে আপনার সাথে অভিমান করেছে। আপনার উচিত ছিল ট্রিনার কথা শোনা। আপনি তো শুনলেন না। ও যে মিটিংটা ডেকেছে সেটা পদত্যাগের জন্য। তবে ও এখন কই আছে আমি জানি না। তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি, ওকে খুঁজে পেতে আপনার অনেক কষ্ট করতে হবে। সানির কথা শুনে আবিরের চোখে হতাশার ছায়া নেমে আসলো। দিশেহারা লাগছে। একদণ্ড দেরি করলো না আবির। রেডি হলো আবির। বেশ দেখতে লাগছে। অবয়ে জামাই জামাই ছাপ ফুটে উঠেছে। 1.5 ঘন্টা ড্রাইভ করে চলে এসেছে আবির সাভার। এখনো কিছু পথ বাকি। রেডিও কলোনির রাস্তায় মোড় ঘুরে জামসিংয়ের রাস্তায় ছুটছে। কিছুক্ষণ বাদেই গাড়ি এসে থামলো আহমেদ ভিলার সামনে। আবির 2 হাত বোঝাই করে মিষ্টি ও ফলমূলের প্যাকেট নিয়ে সদর দরজায় দাঁড়ালো। কলিং বেল চাপ দেওয়ার কিছুক্ষণ পরেই তুলি এসে গেট খুলে দিল। কুশল বিনিময় করে ঢুকলো আবির। দুপুরের খাবার শেষ করে আবির গিয়ে বসলো শফিউল আহমেদের নিকট। খানিকক্ষণ কথা বলার পর আবির আমতা আমতা করে বলতে লাগলো, আচ্ছা মামু, পুতুল কি তোমার সাথে কখনো অভিমান করতো? শফিউল আহমেদ নরম চোখে আবিরের পানে তাকিয়ে জবাব দিল, ট্রিনা কি আবার পালিয়েছে নাকি? আবির জোরপূর্বক হাসি টানল। আরে না মামু, এমনি জিজ্ঞেস করলাম আর কি, যদি কখনো অভিমান করে আর কি। শফিউল আহমেদ হাসলেন। আবিরকে টুকরো করা ফল এগিয়ে দিলেন খাওয়ার জন্য। শুনো, আমার মেয়েটা খুব চঞ্চল। ও আমার সাথেই অনেক অভিমান করত। তাহলে তুমি তাকে খুঁজে পাবে জিরাবতের যে বন্যচ্ছটা রিসর্টে। আবিরের মুখে হাসি ফুটল। গল্প করতে করতেই বিকাল গড়িয়েছে। এবার আবির কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার জন্য বের হবে। আহমেদ ভিলার সদস্যদের বিদায় জানিয়ে বের হলো আবির। ছুটে চলল তার গাড়ি জিরাবোর দিকে। বাতাসের হাওয়ায় সাফেদ পর্দাটা নড়ছে। বাহিরের আংশিক কুয়াশা বিদ্যমান। কিছুক্ষণ পরই আজানের পর্ব শুরু হবে। বিষণ্ণ সময়ে সঙ্গীত বেহালা, তার করুণ সুর। গালিয়া গানের সুর বাজাচ্ছে ট্রিনা। তার সুর শোনা যাচ্ছে আশেপাশের জায়গা জুড়ে। কেয়ারটেকার কফি হাতে এসে দাঁড়িয়েছে ট্রিনার কক্ষের সামনে। দরজায় নক করা মাত্রই থেমে গেল বেহালার সুর। দরজা খুলে ট্রিনা মিষ্টি হাসি দিল কেয়ারটেকারকে। ট্রিনা কফিটা নেওয়া মাত্রই কেয়ারটেকার বলল, তা মামনি, এবার কার উপর অভিমান করে আসলেন? ট্রিনা হাসলো। জামাইয়ের উপর চাচা। কেয়ারটেকার হাসলো। ট্রিনার মাথায় হাত বুলিয়ে বলল, জামাইকে এত কষ্ট দিতে নাই, তাড়াতাড়ি বাসায় চলে যাও। বেচারা তোমার জামাই, ভাবতেই কষ্ট লাগতেছে। তোমারে কই যা কই কই না গেছে। এরই মাঝে আজানের সুর ভেসে আসলো। কেয়ারটেকার বিদায় জানিয়ে চলে গেল নামাজ পড়তে। আচ্ছা, আপনাদের রিসোর্টে ট্রিনা আহমেদ নামে কেউ উঠেছে? ম্যানেজার আবিরের কথায় তাকালো। কয়েক সেকেন্ড অবলোকন করলো। ম্যানেজার শুধালো, কে হন কমরেড আপার? আবির অধৈর্য গলায় বলে উঠল, ম্যানেজার সাহেব কেয়ারটেকারকে ডাকলেন আর বললেন কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে। মন রাখো পাজুরে, সীমাহীন আদরে, চোখ রাখো
যতনে রাখিব জড়িয়ে থাকিব সারা জনম ধরে। কে গান গায়? কেয়ারটেকার অবাক হয়ে চাইলেন আবিরের পানে। আরে মিয়া, নিজের বউয়ের গলাও চেনো না? এটা তো তৃণা মামুনি গাইতেছে। ট্রিনার গলায় বিষণ্ণতার ছোঁয়া লেগেছে। যতনে রাখিব জড়িয়ে থাকিব মনের একলা ঘরে। কেয়ারটেকারের কথায় কোনো প্রতিক্রিয়া দেখালো না আবির। রাতের বর্ণছোটা দেখতে ভয়ঙ্কর সুন্দর। শীতের আমেজের সাথে সাথে পরিবেশটা অসম্ভব রোমাঞ্চকর লাগছে। চারপাশটা দেখলে মনে হয় একটা ক্ষুদ্র গ্রাম। রিসোর্টের বাসাগুলো এক একটা এক এক রকম। ট্রিনার কক্ষের কাছাকাছি যত তারা আগাচ্ছে তত ট্রিনার গান শোনা যাচ্ছে পরিষ্কারভাবে। কেয়ারটেকার দেখিয়ে দিল ট্রিনার বরাদ্দকৃত কাঠের ঘরটা। আবির প্রশান্তির হাসি দিল, বিদায় জানালো কেয়ারটেকারকে। কেয়ারটেকার চলে গেল। আবির কাঠের ঘরটার বারান্দায় বসে ট্রিনার গানের সাথে নিজেও গাইতে শুরু করলো। মন রাখো পাজরে সীমাহীন আদরে, চোখ রাখো গভীরে ভালোবাসার নজরে। পুরুষালী কণ্ঠ পেয়ে ট্রিনা থেমে গেল, কিন্তু থামলো না আবির। গলা ছেড়ে গাইতে লাগলো। যতনে রাখিব জড়িয়ে থাকিব সারা জনম ধরে, যতনে রাখিব জড়িয়ে থাকিব মনের একলা ঘরে। ট্রিনার বুঝতে বাকি রইল না এটা যে আবিরের গলা। গিটারটা পাশে রেখে মেঝে থেকে উঠল ট্রিনা। ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ালো দরজার নিকট। দরজার সিটকিনি খুলে তাকিয়ে দেখলো আবির দাঁড়িয়ে আছে। ট্রিনা নিশ্চুপ তার বিজ্ঞানী মশাইকে দেখে। আবির তার পুতুলকে দেখে নিষ্পলক দৃষ্টিতে। এমন পাষণ্ড মেয়ের প্রেমে সে মত্ত। একবার চিন্তা করলো না তার বিজ্ঞানী মশাইয়ের কি হাল হবে। ট্রিনা অবলোকন করে দেখলো তার বিজ্ঞানী মশাইয়ের হাতে ব্যান্ডেজ করা। ট্রিনার বুঝতে বাকি রইল না তার বিজ্ঞানী মশাই নিজেই নিজেকে কষ্ট দিয়েছে। আবিরের কল আসার শব্দে ধ্যান ভাঙলো দুজনের। পকেট থেকে মোবাইলটা বের করে রিসিভ করলো আবির। কলের অপর প্রান্তে রেহেনা খান জিজ্ঞাসা করছে, আবির এখন কোথায় আছো? আবির লাজুক দৃষ্টি বর্ষণ করলো তার পুতুলের পানে। মায়ের কথার উপর জবাব দিল, এই তো তোমার ভাস্তের সাথে হানিমুনে আছে। তোমাদের আদরের পুতুল যে আমার কষ্ট কমিয়ে দিল। চিন্তা করো না, বন্য ছেটে আছে, চলে আসবো, আমরা ঠিক আছে। রেহেনা খান নিজেকে এখন শান্ত করতে পেরেছে। কল কাটলো রেহেনা খান। আবির এক পা করে এগিয়ে যাচ্ছে তার পুতুলের নিকট। তবুও ট্রিনা এক বিন্দুও নড়ছে না। ট্রিনার কাছাকাছি আসা মাত্রই ট্রিনা তার বিজ্ঞানী মশাইয়ের বক্ষে হাত দ্বারা ঠেকিয়ে দিল। ভ্রু কুঁচকিয়ে বলল, এখানে কেন এসেছেন? আবির এবার মুচকি হাসলো। ট্রিনার হাতটা বুক থেকে খাবলিয়ে ধরে পেঁচিয়ে ট্রিনার পিঠটা দেশে চেপে ধরলো। টান দিয়ে টেনে নিল আবিরের বক্ষ দেশে। ট্রিনা এখনো তার বিজ্ঞানী মশাইয়ের চোখের পানে তাকিয়ে আছে। আবির তার পুতুলের কপালে চুমু খেয়ে বলতে লাগলো, লজ্জা শরম বিসর্জন দিতে এসছে। আমিও চাইছি এক ডজন বাচ্চার বাবা হতে, তাই এমন সুযোগ কেউ কি হাতছাড়া করে? তাই তো লুফো নিতে আসলাম। কার কাছ থেকে জানলেন আমি এখানে আছি? তোমার বাবার থেকে কৌশলে জেনে নিয়েছে, তাই তো চলে আসলাম। আমার এই দুদিন যে হয়রানি করিয়েছ তার সুদই আসলে মেটাতে এসছে। কথা শেষ করতে না করতেই আবির অধর ছুঁয়ে দিল তার পুতুলের অধরে। অভিমান ভেঙে চুরচুর হয়ে গেল ট্রিনার। আঁকড়ে ধরল তার বিজ্ঞানী মশাইকে। কম্পন শুরু হলো তুমুল তুজুলের। এখনো ট্রিনা চোখ বন্ধ করে আছে। আবির মুচকি হাসলো। কানের কাছে মুখ গুজে আবির তার পুতুলকে বলল, কতদিন বলেছিলে লজ্জা শরম আমি বিসর্জন দিতে? এখন দেখছি তুমি নিজে লজ্জা পেয়ে বসে আছো। না না, এমন হলে তো চলবে না। ট্রিনা চোখ মেলে তাকালো। লজ্জা পেয়ে দূরে গিয়ে দাঁড়ালো। চেঁচিয়ে বলে উঠল,
নির্লজ্জ বিজ্ঞানী মশাই। আবির ঠোঁট কামড়ে মুচকি হাসি দিল। আবির এগিয়ে আসলো তার পুতুলের নিকট। মাথায় চুলে গজা কাঠিটা টান দিয়ে খুলে ফেলল। প্রেয়সীর পানে নিজেকে ব্যক্ত করার উন্মাদনা মেতে উঠল আবির। দুই মানবীর ছায়ায় কেঁপে উঠল দুটি দেহ। পুরুষালী সোয়াই ট্রিনা টালমাটাল। রোমাঞ্চকর এ রাত রূপ নিল মধুচন্দ্রিমায়। সিগারেটের ধোঁয়া উঠছে। 11টা শেষ করে 12 নাম্বার সিগারেটে আগুন জ্বালালো সানোয়ার। গলায় ঝুলে থাকা হাতখানাকে বারবার দেখছে। টেবিলে ছড়িয়ে ছিটিয়ে আছে মদের মিনি গ্লাস। কিছুক্ষণ বাদেই মোবাইলে কল বেজে উঠল। তড়িৎ মোবাইলটাকে খাবলে ধরে রিসিভ করলো সানোয়ার। গম্ভীর স্বর সানোয়ারের। বল জিসান। বস, ট্রিনার বিয়ে হইয়া গেছে, এখন আর এখানে থাকে না। শুনছি কাল বিকেলে পদত্যাগের জন্য মিটিং ডেকেছে। বস, তাইলে কি কাইল ওই রে বুলেট দিয়া উড়াই দিমু? জিসান, শেষ খেলাটা আমিই খেলতে চাই, বিকালে রেডি থাকিস। কল কেটে দিল সানোয়ার। হাসির শব্দে কেঁপে উঠল কক্ষ। একটা প্রবাদ আছে জানিস তো মাসিফ, অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। এবার ট্রিনারও ঝড়ে পড়ার সময় হয়েছে। মাসরিফ হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। তাহলে কি হতে চলছে ট্রিনার সাথে? জানালার ফাঁকা অংশ থেকে চাঁদের আলো আলোকিত হচ্ছে কক্ষ। নিস্তব্ধতা বিরাজমান। আবিরের বুকে আঁকিবুকি করছে ট্রিনা। তড়িৎ ট্রিনা উঠে বসে পুনরায় কারণ বুঝতে পারল না আবির। সেও তার পুতুলের সাথে সাথে উঠে বসলো। ট্রিনা নিজের ব্যাগটার মধ্য থেকে মিনি ফাস্টেস্ট বক্সটা বের করে আবিরের কাছে এসে বসলো। হাতটা নিজের কাছে টেনে নিয়ে ধীরে ধীরে ব্যান্ডেজের বাঁধন খুলতে লাগলো। ভায়োডিন দ্বারা পরিষ্কার করলো ক্ষত স্থান। তারপর আবারও ব্যান্ডেজ করে দিল। এর মাঝেই কেয়ারটেকার এসে জানান দিয়ে গেল রাতের খাবার এসে গেছে, যেন ডিনার করে আসা হয়। ডিনার শেষে আবিরের বুকে মাথা গুজে শান্তির ঘুম দিল ট্রিনা। দিদার সব দিকে খেয়াল রাখবে। আমি তোমার ভাইকে নিয়ে মিটিংয়ে যাব। তুমি আমায় যত খবর দিয়েছো, আমার মনে হয় না সানোয়ার বসে থাকবে। লোক রেডি রাখো। অ্যাটাক হওয়ার সাথে সাথে সবগুলোকে গোডাউনে বেঁধে রাখবে। তারপর যা করার আমি করব। সিসি ক্যামেরাগুলো মোবাইলে কানেক্ট করে নাও। একটা জায়গা থেকেও যেন আমি কোনো ভুল না ধরতে পারি। ট্রিনার কথায় ঘামতে শুরু করছে দিদার ইতিমধ্যে। তার ম্যাডাম কোন ভয়ঙ্কর খেলায় মেতে উঠল সে এখনো বুঝতে পারছে না। ফের তিনার কথার সাথে তাল মিলিয়ে উত্তর দিল, সব রেডি থাকবে ম্যাম। আসসালামু আলাইকুম। আমি সবার কাছে দোয়া প্রার্থী। এতদিন আপনাদের সাথে কাজ করে এসেছি। বয়সে ছোট ছিলাম। যদি কখনো আপনাদের সাথে খারাপ ব্যবহার করে থাকি ক্ষমা করবেন। পারিবারিক কারণে আর এগোতে পারবো না, তাই এই পদত্যাগ করছি। তবে নতুন প্রজন্মের কাছে একটাই আবদার রেখে যেতে চাই, যারাই এই কমরেড পদে আসবে তারা নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে কাজ করে যাবে। মানুষের মনের মাঝে ঢোকার চেষ্টা করবে, তাতেই পরম শান্তি ভোগ করতে পারবে। আমি ছোট মানুষ, তাই আমার বক্তব্য আমি ছোট করছি। সবাই আমায় মাফ করবেন। এই বলে আমি আমার পদত্যাগের ঘোষণা দিলাম। আল্লাহ হাফেজ। ট্রিনার বক্তব্যের মাধ্যমে শেষ হলো মিটিং। ইমতিয়াজ ভাইকে বিদায় জানালো ট্রিনা আবির। হঠাৎ গুলির আঘাতে ঢলে পড়ল আবির। আকস্মিক ঘটনায় ট্রিনা বাক হারা হয়ে গেল। গোডাউনের পিলারে বেঁধে রাখা হয়েছে সানোয়ার, মাসরিফ ও জিসানকে। অত্যাধিক মারের ফলে অচেতন তারা। কিছুক্ষণ বাদেই গোডাউনের দরজা খুলে দিল দিদার। প্রবেশ করলো ট্রিনা। গম্ভীর কণ্ঠে বলতে লাগলো ট্রিনা দিদারকে, বাইরে যাও, কল করা মাত্রই চলে আসবে। তোমায় যেগুলো কেনার জন্য ফর্দ পাঠিয়েছিলাম সেগুলো কলের সাথে সাথে ভিতরে নিয়ে ঢুকবে। ম্যাম। তোতলাচ্ছ কেন দিদার? ম্যাম, ওদের পুলিশের হাতে ছেড়ে দিলে হয় না? পরে যদি কোনো ঝামেলা হয়। ট্রিনা বিকট সুরে হাসতে লাগলো, বলল, ঝামেলার জয় যদি না থাকে ঝামেলা হবে কি করে দিদার? আর একটা কথা বললে তোমায় অ্যাসিড দিয়ে গলিয়ে দিব। এখন যাও এখান থেকে। দিদার চলে গেল। ট্রিনা এগিয়ে এসে টেবিলের কাছে দাঁড়ালো। সিল করা বোতল খুলে পানি ঢেলে নিল গ্লাসে। এক এক করে পানি ফিকে মারল তিনজনের মুখে।
অচেতন সবার জ্ঞান ফিরেছে তাদের। ট্রিনা তাদের সামনে চেয়ার টেনে আয়েসে করে বসলো। বোতলের বাকি পানিটুকু নিয়ে খেয়ে গলা ভিজিয়ে নিল ট্রিনা। আমারে কি বোকা মনে করেন আপনারা? আপনাদের প্ল্যানে একটু মনে হয় ত্রুটি ছিল। আপনাদের এই অবস্থার জন্য আমার খুব দুঃখ হচ্ছে। আমায় গুলি করা কি সোজা কথা নাকি? যাক ভালো, প্রথম গুলি মিস করলেন, তারপর আবার দ্বিতীয় গুলি করলেন। তা গিয়ে আমার হাজবেন্ডের শরীরে লাগলো। আফসোস, কোনো কাজ হলো না। ট্রিনা বসা থেকে উঠে দাঁড়ালো, হাতে গুলিটাকে নিয়ে ঘুরাতে ঘুরাতে বলল, আমি কাঁচা কাজ করি না। বুলেট প্রুফ জ্যাকেট পরে নিয়েছিলাম যে, তবে আমার জামাই একটু ভয় পেয়েছিল, তাকে আমি ম্যানেজ করে রেখে আসলাম বোঝাপড়া করতে। সানোয়ার গঙ্গাতে লাগলো, চাপা কণ্ঠে বলতে লাগলো, আমার ছেড়ে দে ট্রিনা, আমি কখনো আর করব না। ট্রিনা ভয়ঙ্কর হাসলো, হাসি থামিয়ে বলল, আমার সম্পর্কে এত কিছু জানেন, এটা জানেন না আমি শত্রুদের বাঁচিয়ে রাখি না? তোকে ছেড়ে দিতাম, কেন দিচ্ছি না জানিস? প্রথমত, আমার বাবার অসুস্থতার কারণ তুই, তা গেল। দ্বিতীয়ত, তুই আবার হিম্মত দেখালি আমায় মারার। তোর কোনো চাল দিয়ে কুটো চুরি করেছিলাম সানোয়ার। আমার নিজস্ব পছন্দ থাকতেই পারে, আমার ইচ্ছে হয়নি তাই তোর দলে আমি কাজ করিনি। তুই চরম সীমা অতিক্রম করলি। বহুত সম্মান করতাম বিরোধী দলের সিলি, তবুও সম্মান দেখিয়ে ভাই ডাকতাম, কিন্তু তুই আমার কলিজায় হাত দিলি। এখন আমার বাবার কাছে আমি বিষাক্ত হয়ে গেছি। ট্রিনা মাস্টিপের পানি চাইলো, জিজ্ঞাসু দৃষ্টিতে শুধালো, কি পেলি বল? কিছুই পেলি না, তবে এবার ভয়ঙ্কর মৃত্যু পাবি, যন্ত্রণায় কাতরাবি। ট্রিনা টেবিলের কাছে এসে গুলি লোড করলো, ভয়ঙ্কর হেসে বলল, আমার নিশানা কখনো মিস হয় না, জানোয়ারের বাচ্চা। সাইলেন্ট পিস্তল দিয়ে অতকৃত গুলি ছুড়ল তিনজনের দেহে, তড়িৎ মারা গেল তিনজন। ট্রিনার অট্টহাসিতে কেঁপে উঠল গুডাউন, চিৎকার করে হাসতে হাসতে বলল, দ্য এন্ড। বড় একটা প্লাস্টিকের পাত্রে সানোয়ারকে রাখলো দিদার। কাচের মাস্ক পরিধান করে আছে দিদার ও ট্রিনা, হাতের গ্লোভসটা পরে নিল তারা। ইশারায় অ্যাসিডের ক্যানগুলো এগিয়ে দিতে বলল ট্রিনা। দিদার কাঁপা কাঁপা হাতে এগিয়ে দিল। দিদারের কাঁপাকাঁপি দেখে মেজাজ তুখর হয়ে গেল ট্রিনার, চেঁচানো সুরে বলল, তোমার সমস্যা হলে বাইরে যাও দিদার, আমি তোমায় ডেকে নেব। দিদার এমন দৃশ্য সহ্য করতে পারবে না, তাই বেরিয়ে এলো দিদার। ধোয়ার ভরে উঠল গুডাউন, এসিড ঢেলে গলাতে লাগলো দেহ। 1 ঘন্টার ব্যবধানে গলে মিশিয়ে গেল 3টি দেহ। ট্রিনা দিদারকে ডাকলো, আদেশ করলো, রাতের গলানো বজ্রগুলো ফেলে দিয়ে এসো। দিদার, এই কাচের মাস্ক, হাতের গ্লাভস ছাড়া যাবতীয় যা আছে সব আগুনে পুড়িয়ে দাও। দিদার মাথা নাড়ালো। কি যেন ভেবে বলে উঠল, ম্যাডাম, তাহলে এই মাস্ক আর গ্লাভস কি করব? ট্রিনা হাসলো, হাতে থাকা মাস্ক গ্লোভসগুলো প্লাস্টিকের পাত্রে ছুঁড়ে মারল। মুহূর্তেই গলে যেতে লাগলো সব কিছু। দিদারকে সব বুঝিয়ে বিদায় নিল ট্রিনা। স্কুটারে বসে স্টার্ট করলো, উদ্দেশ্য বন্যচ্ছাড়া যাওয়ার। কাঙ্ক্ষিত কক্ষের দরজা খুলতেই ট্রিনা মুচকি হাসলো। তার বিজ্ঞানী মশাই সোফায় বসে আছে, গলা খাকারি দিয়ে দৃষ্টি আকর্ষণ করলো ট্রিনা। এলোমেলো অবয়ে তার অর্ধাঙ্গিনীকে সুন্দর লাগছে। মোবাইলের আঙ্গুল চালাতে চালাতেই শুধালো, এত দেরি হলো কেন পুতুল? ট্রিনা ফ্রেশ হওয়ার জন্য পোশাক নিয়ে ওয়াশরুমের দরজা খুলে ঢুকতে ঢুকতে বলল, তদন্ত করতে গিয়েছিলাম, কার এমন সাহস হয় আমার জামাইকে গুলি করার। আবির তাকালো ট্রিনার পানে। আবির কিছু বলার আগেই ট্রিনার চোখ টিপ দিয়ে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। আবির ট্রিনার এমন কাণ্ডে বোকা বনে চলে গেল। কিছুক্ষণ বাদেই ট্রিনা ওয়াশরুমের দরজা খুলল। দরজায় আবিরকে দেখে চোখের ইশারায় জিজ্ঞাসা করলো, কি? আবির কিছু বলল না, তড়িৎ টান দিয়ে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। ঝর্ণার নব চালু করে দিল। ভিজে গেল ট্রিনা আবির। ভিজে যাওয়াতে ট্রিনা আবিরের চুল খামচে ধরে চেঁচিয়ে বলল, বলুন ভিজিয়ে দিলেন কেন? চুল থেকে ট্রিনার হাত দুটো ছাড়িয়ে নিয়ে দেওয়ালে ঠেকিয়ে নরম গলায় বলল,
একটা বউয়ের সাথে ওয়াশরুম ভ্রমণ করতে এলাম। আমার বউ আবার ওয়াশরুম ভ্রমণ করতে মাইন্ড করে না। কোন এক সমীক্ষা থেকে জানতে পারলাম কিছুক্ষণ আগে। ট্রিনা এবার হাসবে নাকি কাঁদবে ভেবে পাচ্ছে না। এই লোক ট্রিনাকে এমন ভিজিয়ে দিয়ে মজা পাচ্ছে। ট্রিনা শয়তানি হাসি দিল আর বলল, খুব শখ হয়েছে বউয়ের সাথে ওয়াশরুম ভ্রমণ করার, তাই না? এবার নেন ঠেলা। দরজা খোলো পুতুল, যতই ওয়াশরুমে আমায় বন্দি করে রাখো, কোনো কিছু লাভ হবে না। দিন শেষে ওই আমার কাছে আসতে হবে, পালানোর জন্য কোনো সুযোগ পাবে না। ট্রিনা আবিরের কথায় হাসলো। দরজার নক করে টাওয়ালটা এগিয়ে দিল ওয়াশরুমের ভেতরে। কিন্তু কি হলো? বিজ্ঞানী মশাই যে হাত পাকড়ে টেনে নিল তার পুতুলকে। তনুময় আটকে গেল পুরুষালীর দেহে। আবির মুচকি হাসলো, যার মানেটা ট্রিনা খুব বুঝে গেছে। এ যাত্রায় তার আর রক্ষে নেই। দেওয়ালে ঠেকে গেল ট্রিনার দেহ। অধর চুম্বনে শির দ্বারা জুড়ে শীতল স্রোত বয়ে গেল। বেসামাল তার বিজ্ঞানী মশাই। ট্রিনা আর আটকালো না তার বিজ্ঞানী মশাইকে। কেটে গেল কিছু রোমাঞ্চকর সময়। আব্বু, আমি বিয়ে করতে চাই। রিয়াদের মুখে এমন কথা শুনে তার বাবা রেজাউল করিম ছেলের পানে চাইল আর বলল, আগে সরি বল। ভ্রু কুচকালো, জবাবে বলল, কিন্তু কিসের জন্য আব্বু? বললাম না সরি বল। রিয়াদ সরি বলার মানে বুঝতে পারছে না। কিন্তু কেন, কিসের জন্য সরি বলবো আব্বু? বলছি না সরি বল। রিয়াদ মাথা চুলকালো, কিছু না বুঝতে পেরে বলল, কিন্তু বলবে তো, কেন সরি বলবো? রেজাউল করিম ছেলের পানে চেয়ে আবার বলল, আগে সরি বল, তারপর বলতেছি। রিয়াদ এবার অধৈর্য হয়ে বলল, ঠিক আছে, ওকে ওকে, আমি সরি বলছি। আই অ্যাম সরি আব্বু। এখন ঠিক আছে, এবার বলো তো, একটু আগে কিসের জন্য সরি বললা? রেজাউল করিম রিয়াদের পিঠে চাপড় মেরে বলল, এবার তুই বিয়ের জন্য প্রস্তুত? বাবার এমন কথা শুনে রিয়াদ হতভম্ব। রেজাউল করিম আবার ছেলেকে বলে উঠল, তোর ট্রেনিং কমপ্লিট হয়েছে? রিয়াদ ভ্রু কুচকালো, তার বাবাকে শোধালো, এই ট্রেনিংয়ের মানে কি আব্বু? রেজাউল করিম চায়ে চুমুক দিতে দিতে জবাব দিলেন, এটা শেখানোর কারণ তুই বিনা কোনো কারণে সরি বলা শিখে গেছিস বাবা। কি বললে তুমি? শুধু শুধু কারণে আমায় সরি বলো? মেয়েলি কণ্ঠে পিছনে ফিরল রিয়াদ আর রেজাউল করিম। রিয়াদের আম্মু সাইমা সুলতানা কটমট করে আবারও বলে উঠল, এর মানে ছেলেকে শিখাচ্ছ আমি তোমায় শুধু শুধু সরি বলাই? রিয়াদ এদের খুনসুটি দেখতে অভ্যস্ত। মায়ের কাছে গিয়ে দাঁড়ালো রিয়াদ। তার মাকে একটা রোদেলার ছবি দেখিয়ে শুধালো, আজকে আমি কোনো ঝামেলা চাচ্ছি না। মা, কেমন লাগে বলতো? সাইমা সুলতানা রোদেলার ছবিটা দেখলো, তার বেশ লেগেছে। এমন একটা মেয়েকে সে বউ করে আনতে চায় তার ঘরে। সাইমা সুলতানা হাসলেন, রেজাউল করিমের পানে চেয়ে ইশারা করলেন। রেজাউল করিম মাথা নাড়িয়ে সম্মতি দিল। রিয়াদের বাবার সম্মতি পেয়েই রিয়াদকে সাইমা সুলতানা বলল, তারা কালই যাচ্ছে রোদেলাদের বাসায়। সানি, তোকে একটা ভিডিও পাঠিয়েছি, তোর কাজ হচ্ছে এটা নিয়ে বাবাকে দেখিয়ে আসা। সকাল 10টার মধ্যে যেন পৌঁছে যায়। সানি ট্রিনার কথায় জবাব দিল, ঠিক আছে। কলিং বেল বেজে ওঠার সাথে সাথে সদর গেট খুলে দিল তুলি। সানিকে দেখা মাত্রই যেন লজ্জায় সাপ ফুটে উঠল তার অববয়ে। সানি মুস্কি হেসে তুলিকে শুধালো, কেমন আছে সকিনার আম্মা? তুলি হেসে জবাব দিল, জি আলহামদুলিল্লাহ। এরই মাঝে সাহেলা খানমের আগমন ঘটল। সানি তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করল, আঙ্কেল বাসায় আছেন? সাহেলা খানম জবাব দিলেন, সে বাসায় আছে। সানিকে তার কক্ষ দেখিয়ে সাহেলা খানম চলে গেলেন রান্নাঘরে, সাথে তুলিকেও নিয়ে গেলেন। সালাম বিনিময় করে সানি বসলো শফিউল আহমেদের নিকট। কথা গুছিয়ে বলল, আঙ্কেল, ট্রিনা আপনার কাছে আমায় পাঠিয়েছে। ভিডিওটা বের করে এগিয়ে দিল সানি। ট্রিনা পদত্যাগ করেছে, তার ভিডিও। শফিউল আহমেদ এখন নিশ্চিন্ত। শফিউল আহমেদের সাথে আরও কিছুক্ষণ কথা বলার পরে সানি বিদায় জানালো। সাহেলা খানমকে বিদায় জানাতে গিয়ে আটকে গেল সানি। সাহেলা খানম নাস্তা না করিয়ে ছাড়বেন না সানিকে। সানিও ভদ্র ছেলের মতো বসলো। বাইরে কাবই বাঙ্গারি কাকা কবিতা হাঁকছে। কা দিয়ে কাগজ আর বই তো বই।
কবিতা বলার সুবিধার জন্য কাগজ বই না বলে কাবই বলে তারা। তার বাঙালি কেনার কবিতাই যেন ভিন্ন। পাড়ার বাচ্চারাও যেন তা খুব সহজে মুখস্থ করে ফেলেছেন। যেমন টিন ভাঙ্গা চোরা হাঁড়ি পাতিল থাকলে বিক্রি করতে পারেন, বই খাতা পেপার পত্র থাকলে বিক্রি করতে পারেন, নষ্ট মোবাইল, নষ্ট টিভি, নষ্ট এসি থাকলে বিক্রি করতে পারেন। কাবই। এই কাবইওয়ালা আসা মাত্রই তুলি চেঁচিয়ে থামালো তাকে। তুলিও কিছু বিক্রি করবে তাকে, তাই ডাক দেওয়া। কিছু পুরনো পেপারের বস্তা নিয়ে বের হলো তুলি। তুলির এমন বের হওয়া দেখে সানি বাইরে চাইল। ইতিমধ্যে সানির নাস্তা করা শেষ, তাই সাহেলা খানমকে বিদায় জানালো সানিকে। গুটি গুটি পা ফেলে আগালো সানি। তুলি পেপারগুলো কাবই কাকাকে দিল। তুলির পেছনে গিয়ে দাঁড়ালো সানি। তুলির বুঝতে বাকি রইল না কে তার পেছনে দাঁড়িয়ে। এরই মধ্যে কাবই কাকা তুলিকে শোধালো, মা গো আর কিছু নাই, থাকলে নিয়ে আসো। তুলি খিলখিল করে হাসলো। সানির পানে চেয়ে তুলি বলল, মানুষ কিনবেন মামা? কাবই কাকা বিস্ময়কর ভাবে চাইল। তুলি আবার হেসে সানিকে দেখিয়ে বলল, একে বিক্রি করতে চাই, কত দিবেন বলেন মামা? কাবই কাকা তুলির সাথে হাসলো আর বলল, মা গো মানুষ তো আমি কিনি না। সানি হতভম্ব তুলির কথা শুনে চেঁচিয়ে জবাব দিল তুলিকে, কি সাংঘাতিক মেয়ে রে তুমি! আমায় বিক্রি করতে চাইছো? তুমি তো ট্রিনার চাইতেও এক ধাপ সামনে আগানো। তুলি কোনো রকম হাসি আটকে কাবই কাকাকে বলল, দেখুন প্রস্তাবটা মন্দ না। দুটো কিডনি, দুটো চোখ, মাথার মগজ, শরীরের রক্ত, এই মানুষটা বিক্রি করলে একরকম বড়লোকই হয়ে যাবেন আপনি আর আমি। দিলে রাজি হয়ে যান। কাবই কাকাও সমান তালে হাসলো। সানির পানে চেয়ে শুধালো, তা আব্বাজান বিক্রি করবেন আপনাকে? সানি জবাব দিল, সে পরে দেখা যাবে। টাকাটা বুঝিয়ে দিয়ে চলে যান তো কাকা, না হলে আপনার লস হবে ব্যবসায়। সব কিছু গুছিয়ে কাবই চলে গেল। সানি তুলির আরো সামনে এসে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, বড্ড দুষ্টু হয়েছ, একটু অপেক্ষা করো, দুষ্টুমির পাকনা কেটে ঘরে বসিয়ে রাখবো। তুলি সানির পানে চাইল। দুষ্টুমির দেখলেন কি মশাই, সবে তো শুরু হলো। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। তুলি বাসার পথে হাঁটা শুরু করলো। সানির ঠোঁটে মুস্কি হাসি ফুটলো। কোমল কণ্ঠে বলে ফেলল, পাগল একটা। হঠাৎ মেহমান আসাতে রমরমা অবস্থা বাসায়। তনয় আহমেদের বাসায় এমন মেয়েদের বিয়ের জন্য হুট করেই প্রপোজাল আসবে কেউ বুঝতে পারেনি। রিয়াদকে দেখে চিনতে বাকি রইল না সবার। রেজল করিম ও রিয়াদের মা সাইমা সুলতানার পাশে বসে আছে রোদেলা। তার ছেলের পছন্দ দেখে তারা খুব খুশি। রেজল করিম তনয় আহমেদের হাতখানা ধরে বলল, ভাইজান, ছেলে আমার একটাই, আমার কোনো মেয়ে নেই। আপনার মেয়েটাকে যদি আমার ঘরের মেয়ে বানিয়ে দিতেন, সারা জীবন কৃতজ্ঞ থাকতাম। তনয় আহমেদেরও রিয়াদকে পছন্দ। তনয় আহমেদ কিছুক্ষণের জন্য সময় চাইলেন মেয়ের সম্মতি আছে কিনা জানার জন্য। রোদেলাকে নিয়ে পাশের কক্ষে ঢুকলেন তনয় আহমেদ। রোদেলা মা, তোমার অনুমতি ছাড়া তোমার বিয়ে ঠিক করা উচিত না। তোমার যদি সম্মতি থাকে আমি বিয়েতে হ্যাঁ বলে দিব। রোদেলা মাথা দুলালো, তার মানে সে বিয়েতে রাজি। তনয় আহমেদের মুখে হাসি ফুটল। বাইরে এসে রেজাউল করিমের মুখে মিষ্টি দিয়ে জানিয়ে দিল মেয়ে বিয়েতে রাজি। সাইমা সুলতানা রিয়াদের হাতে আংটি দিয়ে পরিয়ে দিতে বললেন রোদেলার হাতে। বিয়ের দিন কার্য ও ঠিক হয়ে গেল। বিয়েটা সামনের মাসের 1 তারিখে। বিয়ে পাকাপাকিতে যেন একটা উৎসব তৈরি হলো বাড়িতে। আম্মু, আমি ল্যাবে যেতে হবে। দেখো, সে কখন থেকে পুতুল কান্না করে চলছে, কিছু বলছেও না, কিছু খাচ্ছেও না। এখন তোমার পুতুল মেয়েকে তুমি সামলাও। রেহেনা খানকে আবির কথাগুলো বলেই আবির বেরিয়ে গেল কক্ষ থেকে। রেহেনার কোলে মাথা গুজে কেঁদেই যাচ্ছে ট্রিনা। কি হয়েছে পুতুল, কান্না করছিস কেন? আমায় বল। ফুপি আম্মু, আব্বু আব্বু এখনো আমায় কল করে একটা বার কথা বললো না। আমি কতদিন বাবাকে দেখিনি। আমি তো পদত্যাগ করে নিয়েছি, সে খবর তো বাবা পেয়েছে। তাহলে আব্বু আমার সাথে এখনো কেন কথা বলছে না?
রেহেনা খান ট্রিনার চোখের পানি মুছল, মৃদু হেসে বলল, আমরা আজ বিকালে সাভার যাব। তোমার নাকি সামনে ইনকোর্স পরীক্ষা, তোমায় তো ওখানেই এখন থাকতে হবে। তোমার আব্বু আমায় কল দিয়েছিল তোমায় যেন নিয়ে যায়। তাছাড়া রোদেলার বিয়ে ঠিক হয়েছে রিয়াদের সাথে, তন্ময়দের বাসায় গিয়ে একটু দেখা করে আসব। রেহেনার কথা শুনে ট্রিনার চক্ষু চকচক করে উঠল। উঠে বসলো ট্রিনা। রেহেনা খান লোকমা বাড়িয়ে পুড়ে দিল তার মুখে খাবার। শান্ত মেয়ের মতো খেয়ে নিল ট্রিনা। এই এই তুমি এমন সব কিছু গুছিয়ে কই যাচ্ছ? আবিরের কথায় ট্রিনা লুকিয়ে হাসলো। ট্রিনা ভাবলো আবিরকে নিয়ে একটু মজা নেওয়া যাক। বাপের বাড়ি চলে যাচ্ছি, কত মানুষের বিয়ে হয়ে যাচ্ছে, বউ সাজছে। আমায় দেখুন, এখনো বেনারসি শাড়িও পরতে পারলাম না, তাই আমার ঘষা হয়ে গেছে। তাই আবার চিন্তা করছি বিয়ে করব। শ্বশুর বাড়ি থেকে তো আবার বিয়ে করতে পারবো না, তাই বাপের বাড়ি যাচ্ছি। আমার বিয়ের অগ্রিম দাওয়াত রইল আপনার, আসবেন কিন্তু। ট্রিনার কথাগুলো আবিরের মাথার উপর দিয়ে গেল। এর উত্তর আবির কি দিবে জানে না। আবিরের হাতে ফাইলগুলো টেবিলে রেখে এগিয়ে আসলো তার পুতুলের নিকট। পেছন থেকে জড়িয়ে ধরে ট্রিনার ঘাড়ে থুতনি বসালো। বউ সাজতে তোমার যখন এত ইচ্ছে হচ্ছে, তুমি এখানে সাজো না, তার জন্য আবার বাবার বাড়ি যাওয়া লাগবে কেন? ট্রিনা মুস্কি হাসতে হাসতে ব্যাগের চেন লাগালো। বাহুতে হাত গুটিয়ে চোখে চোখ রাখলো আবিরের। না, তা সম্ভব না। বাবার বাড়িতেই বেনারসি পরবো। আজ যাব, যতদিন না বউ সাজিয়ে না আনছেন এই বাড়িতে আমি আর আসতাম না। আবির করুণ চোখে চাইলো তার পুতুলের পানে। তাকে না দেখে যে তার বিজ্ঞান মশাই এক মুহূর্ত থাকতে পারে না। এ কেমন পরীক্ষায় ফেললো তার পুতুল তাকে। এই পরীক্ষা যেন পদার্থ বিজ্ঞানের টিউটোরিয়ালের চেয়েও কঠিন, যার মানে অগ্নি পরীক্ষা। আবির একদণ্ড দাঁড়ালো না, ছুটে গেল মায়ের কাছে। মায়ের কাছে ট্রিনা চলে যাওয়ার কথা বলতেই খিলখিল করে হেসে উঠল রেহেনা খান। রেহেনা খান উত্তর দিলেন আবিরকে, এবার টিনাকে অনুষ্ঠান করে নিয়ে আসবো। বিয়েটা যেভাবেই হোক, বিয়ে তো হয়েছে। তাছাড়া ওর পরীক্ষার সামনে, তাই ওকে যেতে হবে।